এক সাধারণ পুলিশ অফিসার যে কিনা বড় বড় কেস সলভ করে আসামি গ্রেফতার করলেই সেই আসামি পরের দিন কোনো না কোনোভাবে মারা যায়। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি কোনো ভয়ানক পরিকল্পনা নাকি সবটাই সেই পুলিশ অফিসারের ভাগ্যের দোষ? এই সব কিছু জানাতে আমি আজ হাজির হয়ে গেলাম অসাধারণ এক থ্রিলার মুভি আনিশাপান কান্দেথামের কথা। এই কথাটার অর্থ হচ্ছে, যদি মন দিয়ে খোঁজো তবে অবশ্যই পাবে। তার মানে বুঝতেই পারছো আজকের মুভি অনেক জটিল হতে চলেছে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। বৃষ্টি স্নাত এক বিষণ্ণ দিন। এই ঝুম বৃষ্টির মাঝে একটা অটোতে কোট্টায়াম থানায় এসে হাজির হয় আনন্দ নামের এই লোকটা। আনন্দকে দেখে স্টেশনের করিডোরে বসে থাকা স্থানীয় এক নতুন লোক এক পুলিশ অফিসারকে বলে, আপনি কি ওনাকে চিনতে পেরেছেন? উনি হচ্ছে পুলিশ ইন্সপেক্টর আনন্দ। লাভলি মাথাম কেসে 5 বছরের জন্য সাসপেন্ড হয়েছে। যদি কখনো কোনো অপরাধ করার ইচ্ছা জাগে তাহলে ওনার চেহারা স্মরণ করবেন আর আপনার অপরাধ করার ইচ্ছা চলে যাবে। এখন তাদের এই কথা দ্বারাই বোঝা যায় যে আনন্দ খুব সৎ এবং কঠোর এক পুলিশ অফিসার ছিল। তবে কেন সে সাসপেন্ড হলো আর কি রহস্য লাভলি মাথাম কেসের মধ্যে আছে সেটা জানতে হলে যেতে হবে 5 বছর পিছনে। এবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় গাছপালা আর প্রকৃতি ঘেরা সুন্দর এই শহরে আনন্দের প্রথম পোস্টিং হয়। প্রথম দিন সকালবেলা স্নান সেরে পরিবারের সকলের কাছ থেকে দোয়া নিয়ে সে পুলিশ স্টেশনে আসে। এরপর নিজের চেহারা আর নেম প্লেট দেখে যেন গর্বে তার বুকটা ফুলে ওঠে। সেদিন থেকেই সে শপথ করে সবসময় সৎ থাকার। এভাবে কখনো পারিবারিক দ্বন্দ্ব সলভ করা, তো কখনো অবৈধ ক্যাসেট বিক্রেতাকে গ্রেফতার, আবার কখনো কখনো ছোটখাটো সংঘর্ষ সামাল দেওয়া। এই সব কিছুতেই আনন্দ ছিল একদম অনন্য। আর এর জন্যই আনন্দ একজন ভালো পুলিশ ইন্সপেক্টর হিসেবে এই অঞ্চলে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এভাবে একদিন সকালে অফিসে এসে আনন্দ দেখে যে সুক্কু নামের এক জুনিয়র অফিসার এক বৃদ্ধের মেয়ের মিসিং কেস লিখছে। মিসিং কেস শুনেই আনন্দ সেই বৃদ্ধাকে তার কাছে পাঠাতে বলে। এরপর আনন্দ সেই বৃদ্ধকে সবটা খুলে বলতে বলে। তখন সেই লোকটা জানায়, আমার নাম মাথান, আমার 3 মেয়ে। মেজো মেয়ের নাম লাভলি, বয়স 18। ও নাট্টাকাম সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। কালকে সকালে এক্সাম হলে টিকিট নেওয়ার জন্য কলেজে গিয়েছিল, কিন্তু এরপর সে আর ফিরে আসেনি। আমরা ভেবেছিলাম হয়তো কোনো বান্ধবীর বাসায় গিয়েছে পড়ার জন্য, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পরও ফিরে না আসলে তার বান্ধবীর বাসায় খোঁজ নিয়ে জানতে পারি যে লাভলিকে শেষবার সে কলেজেই দেখেছে। এরপর আমরা ভাবছিলাম যে লাভলির হয়তো কোনো প্রেমিক রয়েছে, আর এর জন্য সারা রাত আমরা অপেক্ষা করেছি। কিন্তু সকালে আমরা কলেজে যাওয়ার জন্য যখন আমরা মন্দিরাম বাস স্ট্যান্ড অপেক্ষা করছিলাম, তখন বাস স্ট্যান্ডের পাশের জুসের দোকানদার কুনিত ছাপানের কাছ থেকে সবটা জানতে পারি যে সে কালকে লাভলিকে কলেজ থেকে ফিরতে দেখেছে এবং লাভলির সাথে কথাও নাকি বলেছে। এটা শুনে আনন্দ লাভলির বাবার সাথে নিয়ে কুঞ্জাপানের দোকানে যায় জিজ্ঞাসাবাদ করতে। তখন কুঞ্জাপান বলে, কাল লাভলি অনেক আগে কলেজ থেকে ফিরে এসেছিল। আমি ওকে জিজ্ঞেস করছি, মা এত তাড়াতাড়ি ফিরছো যে? জবাবে সে জানিয়েছিল, আজ কোনো ক্লাস হয়নি চাচা, সামনে এক্সাম, তাই হল টিকিট নিতে কলেজে গিয়েছিলাম। এই সব শুনে আমি ওকে বলেছিলাম যে ও যাতে ওর বাবাকে বলে দেয় আমি কলার চারা নিয়ে এসেছি, আর সন্ধ্যায় এসে যেন সেটা নিয়ে যায়। লাভলি তখন ঠিক আছে বলে বাড়ির পথে চলে গিয়েছিল। কিন্তু সকালে মাথান আসলে আমি যখন তাকে জিজ্ঞেস করি যে লাভলির কাছে খবর পাঠানোর পরে সে কেন আসেনি, তখন তার বাবার কাছ থেকে আমি লাভলির নিখোঁজ সম্বন্ধে জানতে পারি। এসব কথা শুনে আনন্দ কুঞ্জাপানকে জিজ্ঞেস করে, লাভলি বাস থেকে নামার পর কেউ কি তার পিছু করতে বা সন্দেহজনক কিছু দেখেছে? জবে কুঞ্জাপান বলে, তেমন কিছু তো দেখিনি, তবে আমার দোকানে হোমিও কলেজের 2টা ছেলে প্রায় সময় সিগারেট আর সোডা খেতে আসে, সেদিন তাদেরকে লাভলির পিছনে যেতে দেখেছিলাম। সে আরো জানায়, এদের নামে এর আগে অনেক কমপ্লেন এসেছিল আমার কাছে, যার বেশিরভাগই ছিল মেয়েদের বিরক্ত করা নিয়ে। এখন এই সব কথা শুনে আনন্দ সেখানে দাঁড়িয়ে কল্পনা করতে থাকে যে গতকাল লাভলির সাথে আসলে কি হয়েছিল। সে ভাবতে থাকে লাভলি হয়তো বাস থেকে নামার পর ওই ছেলেগুলো তার পিছু করে এবং ছেলেগুলো বাসার সামনে যেতে লাভলির হাত ধরে টেনে বাসায় নিয়ে গিয়েছিল। এই সব আইডিয়া করে তারা সবাই মিলে চলে যায় সেই 2 ছেলের বাসায়। এরপর আনন্দকে দেখে বাইরে থাকা এক ছেলে পালানোর চেষ্টা করে, কিন্তু আনন্দরা বাসায় সবাইকে ধরে একসাথে এনে দাঁড় করায়। আনন্দ তখন কুঞ্জাপানকে জিজ্ঞেস করে যে এদের মধ্যে কোন 2জন লাভলির পিছু করছিল। তখন সে তাদের দেখিয়ে দিলে আনন্দ সোজা সেই 2জনকে থানায় নিয়ে আসে। এরপর সে বলে, কাল বাস স্ট্যান্ড থেকে তোমরা লাভলির পিছু করেছো আর বাসার সামনে আসতে তার পথ আটকে তাকে বাসায় যাবার অফার করেছিলে। এখন লাভলি যেতে না চাইলে তাকে জোর করে বাসায় নিয়ে গেছে। এরপর বলো কি হয়েছে? তখন ছেলের 2টা বলে, হ্যাঁ আমরা লাভলির পিছু করে তাকে বিরক্ত করেছি, কিন্তু আমরা যখন তার হাত ধরি তখন এক মাছ বিক্রেতা এসে পড়ায়, আমি লাভলির হাত ছেড়ে দিই আর এরপর লাভলি সেখান থেকে চলে যায়। এখন এই সবটা শুনে আনন্দ তাদেরকে পুলিশ কাস্টাডি রেখে বাইরে আসে। এরপর সে বাড়ি আসতে মাথান তাকে জিজ্ঞেস করে লাভলির কোনো খবর পাওয়া গেছে কিনা।
জবে আনন্দ না বলে এবং মাথানকে জিজ্ঞেস করে যে সে কাল কার কাছ থেকে মাছ কিনেছিল। মাথান জানায় তার নাম বেবি, আমরা সব সময় তার কাছ থেকে মাছ কিনি, কাল লাভলির পছন্দের রিবন মাছ কিনেছিলাম আমরা। এই সব কথা শুনে আনন্দ ওই মাছ বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছে পোষণ করে। আসলে সে ভালোভাবে বুঝতে পারছিল যে লাভলি যেহেতু বাড়ি ফেরার পথে এসেছিল সেহেতু এটা কোনো মিসিং কেস হতে পারে না। তাই সে সেনা নামের এক অফিসারকে সে এলাকার সকল নদী নালা এবং কুয়োতে অনুসন্ধান চালাতে বলে। এরপর আনন্দ নিজেই চলে যায় লাভলিদের বাড়িতে, আর সেখানে তার রুম অনুসন্ধান করেও আনন্দ কোনো ক্লুই খুঁজে পায় না। এরপর এক লেডি অফিসার লাভলির মা এবং বোনকে লাভলি সম্পর্কে জিজ্ঞেস করলে লাভলির ছোট বোন বলে দিদি চার্চের ফাদার থমাসের কাছে যাওয়া অনেক পছন্দ করত এবং সে সেখানে প্রায় সময় যেত। কাল যাওয়ার আগে বলেছিল যে সে হল টিকিট পেলে ফাদার থমাসের ওখানে প্রার্থনা করতে যাবে। এসব শোনার পর আনন্দ সিদ্ধান্ত নেয় সে চার্চের ফাদার থমাসের কাছে যাবে জিজ্ঞাসাবাদ করার জন্য। কিন্তু উত্তপ নামে সেই অফিসার আনন্দকে এভাবে তাড়াহুড়ো করে চার্চে যেতে নিষেধ করে, কেননা মাথান এবং ফাদার থমাসের মধ্যে কিছুটা দলীয় সমস্যা ছিল আর লোকাল মানুষেরা ফাদার থমাসকে অনেক সম্মান করে, তাই তারা হয়তো আনন্দকে চার্চে ঢুকতে দিবে না। কিন্তু আনন্দ তো আর থেমে থাকার পাত্র নয়, তাই সে উত্তপের কথা না পাত্তা দিয়ে সোজা চলে যায় চার্চের দিকে। আর এদিকে থমাসের লোকেরা এই খবর জানতে পেরে আনন্দকে আটকানোর জন্য চার্চের সামনে এসে জড়ো হয়। এদিকে আনন্দরা চার্চের সামনে আসতেই তারা আনন্দের বলে এটা একটা পবিত্র জায়গা, আমরা এভাবে যাকে তাকে চার্চে প্রবেশ করতে দেই না, আপনি ভালো চাইলে এখান থেকে চলে যান। এটা শুনেই তো আনন্দ রেগে যায় আর এক দু কথায় সেখানে চার্চের লোকদের সাথে পুলিশের ঝামেলা বেঁধে যায়। তখনই পুলিশ ফোর্স নিয়ে এসিপি এসে পরিস্থিতি শান্ত করে। এসিপি আনন্দকে জিজ্ঞেস করে যে এখানে কি হচ্ছে। জবে সে জানায় স্যার আমরা এখানে কাল মিসিং হওয়া মেয়েটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে এসেছি, কিন্তু এরা আমাদেরকে চার্চে ঢুকতে দিচ্ছে না। জবে এসিপি জানায় তো এর জন্য তুমি মারামারি করবে, আর এই সব কিছু তোমার আমাকে আগেই জানানো উচিত ছিল। তুমি কি ভেবেছো কেস একা সলভ করে সব ক্রেডিট নিয়ে নেবে? আনন্দ কিছু বলতেই যাবে তখনই সেখানে এক কনস্টেবল এসে খবর দেয় যে কোত্থালাই চেড্ডির কুয়োর ভিতরে একটা বস্তায় কারো লাশ পাওয়া গেছে। এই খবরটা শুনে আনন্দরা সাথে সাথে সেখানে গিয়ে হাজির হয়। ইতিমধ্যে কুয়োর আশেপাশে ততক্ষণে ভিড় জমে গেছে। এরপর আনন্দরা বস্তার মুখ খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে লাভলির পচা গলা লাশ। এই দৃশ্য দেখে মাথান শব্দ করে হাউমাউ করে কেঁদে ওঠে। এরপর এসিপি থানায় গিয়ে সেই ছেলে দুটোকে প্রচন্ড মারধর করে, তবে ছেলে দুটো তখনও বলছিল যে তারা এই কাজ করেনি। এদিকে আনন্দ এসে সাইমনকে জিজ্ঞেস করে যে মাছ বিক্রেতা বেবির স্টেটমেন্ট সে নিয়েছে, তার কথা অনুযায়ী ছেলে দুটো সত্যি বলছে। সাইমন বলে সে যাই হোক কাল থেকে এই কেস ডিএসপি হ্যান্ডেল করবে, তুমি আর এই কেস নিয়ে মাথা না গামালেই ভালো হয়। আনন্দ এই কথা শুনে মন খারাপ হয়ে গেলেও সে তার ইনভেস্টিগেশন থামায় না, যার কারণে সে একাই আনঅফিসিয়ালি নিজের মতন তদন্ত করা শুরু করে। রাতে সে ক্রাইম ম্যাপ তৈরি করে এবং পরের দিন ক্রাইম স্পটে গিয়ে খুঁজে দেখে সেখানে কোনো ক্লু পাওয়া যায় কিনা। এদিকে ডিএসপি অ্যালেক্স এই তদন্ত করতে গিয়ে কোট্টায়াম থানায় চলে আসে। সে এসিপি সামানকে বলে যে আমাদেরকে এই কেস সলভ করতে হবে। ওই এসআই আনন্দ এই কেস সলভ করে হিরো সাজতে এসেছিল, তাই তাকে এই কেস থেকে দূরে রাখবে। আর যেই দুজনকে ধরা হয়েছে তাদের মধ্যে একজন আমার বন্ধুর ছেলে আর অন্যজন বড়লোক ঘরের ছেলে, তাই তাদেরকে কেসে ফাঁসানো যাচ্ছে না। এছাড়াও চার্চের ফাদারকে নিয়েও কোনো ঝামেলা করা যাবে না, কারণ তাহলে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে যাবে। তাই কোনো লোকাল চোর বদমাশকে ধরে কেসটা ক্লোজ করে দাও। এর কিছুক্ষণ পর আনন্দ অফিসে আসে এবং সে অ্যালেক্সকে বলে আমি আপনাকে কিছু দেখাতে চাই স্যার। তখন সে তাচ্ছিল্যের স্বরে হেসে বলে আচ্ছা দেখাও দেখি। তখন আনন্দ তার ক্রাইম ম্যাপ বের করে বলে স্যার যেখানে লাভলি খুন হয়েছিল সেখান থেকে এই সাসপেক্টদের বাসা 500 মিটার দূরে। যদি তারা লাশ ফেলতে সেই কুয়োয় যেত তাহলে কেউ না কেউ তাদের পথেই দেখত। তাছাড়া তাদের ঘর থেকে 200 মিটার দূরে একটা কুয়ো রয়েছে, তারা মার্ডার করলে লাশটা সেখানে ফেলতে পারত। এছাড়াও যেখানে বডি পাওয়া গেছে সেটা বাধানি মনস্ট্রি চার্চের দখলের জমি। লাভলির বোনের স্টেটমেন্টে বলেছিল যে লাভলি সবসময় চার্চে আসা যাওয়া করত, তাই একবার ফাদার থমাসকে জিজ্ঞেস করতে পারলে হয়তো এই কেসটা সলভ করার কোনো ক্লু পাওয়া যাবে। এই সব শুনে অ্যালেক্স আনন্দকে অপমান করে বলে যে তোমাকে তো বলাই হয়েছে এই কেস থেকে দূরে থাকতে, এই কেস কিভাবে সলভ করতে হয় সেটা আমি বুঝি। পরবর্তীতে এই কেসের তদন্তে ডগ স্কোয়াড আনা হয়। কুকুরটিকে লাভলির পোশাক শুকানোর পরে কুকুরটি লাভলি যেই পথ দিয়ে গিয়েছিল সেই পথে চলতে থাকে। চলতে চলতে কিছুক্ষণের জন্য সে চার্চের সামনে এসে দাঁড়ায় আর এরপরে আবারও চলতে শুরু করে। এবার সে এগিয়ে গিয়ে থামে সাহেদাবান নামের এক লোকের বাড়ির সামনে। তারপর আবার কিছুটা পথ চলে সামনে একটা স্থানে গিয়ে বসে পড়ে। এটা দেখে পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে কিছুই খুঁজে পায় না। তবে আনন্দ বলে স্যার এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে এখান থেকে কোনো ভারী জিনিস টেনে নেওয়া হয়েছে, হয়তো খুনের পর লাভলির বডি এখানে লুকানো হয়েছিল।
আনন্দকে আবারও এই ব্যাপারে মাথা ঘামাতে দেখে অ্যালেক্স জানায় এখন লাঞ্চের সময় হয়ে গেছে, যাও আমাদের জন্য দুটো চিকেন বিরিয়ানি নিয়ে আসো। এই সব কথা শুনে আনন্দ আবারও অপমানিত হয়ে চুপচাপ সেখান থেকে চলে আসে। এদিকে অ্যালেক্স ডগ স্কোয়াড থেকে কোনো ক্লু না পেয়ে থানায় ফিরে আসে আর লাশের বডির আশেপাশে থেকে উদ্ধারকৃত জিনিসপত্র নিয়ে তদন্ত শুরু করে। এখানে সে এবার একটা লুঙ্গি দেখতে পায়, যেটা দিয়ে কিনা লাভলির হাত বাঁধা ছিল। আনন্দ আসতেই সে আনন্দের দিকে একটা ফাইল ছুড়ে দিয়ে বলে, এখানে স্পষ্ট আছে লাভলি যেদিন খুন হয়েছে সেদিন সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত ফাদার থমাস বিশপের ঘরে কাউন্সিল মিটিং এর জন্য উপস্থিত ছিল। আশা করি এখন তোমার আর চার্চে যাওয়ার ইচ্ছে নেই, তাই যত দ্রুত সম্ভব মাছ, দুধ আর পেপারওয়ালাকে জিজ্ঞাসাবাদ করো যে তারা কোনো কিছু দেখেছে কিনা। এখন পুলিশ থানায় এই 3 জনকে ডেকে নেয় স্টেটমেন্টের জন্য। তাদেরকে অ্যালেক্সের ক্রাইম স্পট থেকে উদ্ধারকৃত লুঙ্গি দেখিয়ে জিজ্ঞেস করা হয় যে এটা তারা কোথাও দেখেছে কিনা। তখন মাছওয়ালা বলে যে এরকম একটা লুঙ্গি সে সায়েদাবানের উঠোনে শুকোতে দেখেছিল। এই কথাটা শুনে অ্যালেক্স সায়েদাবানের বাড়িতে যায়। সাইমন সায়েদাবানকে লুঙ্গিটা দেখিয়ে বলে যে তোমার কাছে তো এমন একটা লুঙ্গি ছিল, সেটা নিয়ে এসো। তখন সে জানায় আমি উঠানে সেটা শুকাতে দিয়েছিলাম, এরপরে ওটা হারিয়ে গেছে। তো সায়েদাবান যখন লুঙ্গি দেখাতে পারে না তখন সাইমনরা তার স্ত্রী সন্তানের সামনে তাকে মারতে শুরু করে। এমনকি পুলিশ স্টেশনে নিয়ে এসেও তাকে অনেক মারধর করে লাভলির খুনের ব্যাপারটা তাকে স্বীকার করতে বলে, কিন্তু সে বারবারই বলছিল যে সে এই কাজ করেনি। এদিকে আনন্দ ভালো করে জানতো যে এই কেসে সায়েদাবানকে শুধু ফাঁসানোই হচ্ছে, কিন্তু এখানে তার কিছু করার ছিল না। পরের দিন লাভলির ফিউনারেল সম্পন্ন হয়। ফিউনারেল শেষে লাভলির বাবা আনন্দের কাছে এসে বলে আমি সায়েদাবানকে ভালো করে চিনি, ও লাভলিকে খুবই আদর করত, সে লাভলির সাথে এই কাজ করেনি। আপনারা আমার বাচ্চা মেয়েটার খুনিকে ধরতে না পারলেও কোনো নির্দোষকে ফাঁসাবেন না, এটাই আমার আপনার কাছে শেষ অনুরোধ। এরপর মাথান সিরাজ নামের একটা লোককেও সাথে করে নিয়ে এসেছিল। সিরাজ বলে সে ঘটনার দিন লাভলিকে চার্চে প্রবেশ করতে দেখেছে। এই কথাটা শুনে আনন্দ এবার শিওর হয়ে যায় যে ওই চার্চের মধ্যেই কোনো ঘাপলা আছে। এদিকে লাভলির বাবা অসহায় চেহারা দেখে সে আবারও আনঅফিসিয়ালি তদন্ত করার সিদ্ধান্ত নেয়। আর এর জন্যই ক্রাইম স্পট ও সায়েদাবানের ঘরে সকল ফরেন্সিক রিপোর্ট নিয়ে সে একজন ফরেন্সিক এক্সপার্টের কাছে যায়। ফরেন্সিক এক্সপার্ট সবকিছু দেখে বলে যদি লাভলির মৃত্যু সায়েদাবানের ঘরে হয়ে থাকে তবে সেখানে অবশ্যই লাভলির ফিঙ্গারপ্রিন্ট, স্কিন টিস্যু এবং চুল পাওয়ার কথা, কিন্তু রিপোর্ট অনুযায়ী সেখানে লাভলির ভাঙা চুড়ি আর কাপড়ের অংশ পাওয়া গেছে, তাই এটাই পরিষ্কার যে সেখানে লাভলির মৃত্যু হয়নি। তখন আনন্দ বলে তাহলে এখন আমরা কি করতে পারি? যবে সে জানায় যে করেই হোক চার্চের ভিতরে একবার তল্লাশি চালানোর ব্যবস্থা করো, তাহলে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। আসলে আনন্দ ভালো করে জানতো যে উপর মহল থেকে তাকে এই তল্লাশি চালানোর অনুমতি দেওয়া হবে না, তাই সে এবার একটা মাস্টার প্ল্যান বানায় এবং রাতে সে একজন চোরকে চার্চে পাঠায় চুরি করার জন্য। আর পরের দিন সে নিজেই ওই চোরকে নিয়ে গিয়ে চার্চে উপস্থিত হয়। এবার আনন্দ ফাদার থমাসকে বলে কাল তো এখানে চুরি হয়েছিল, আপনি পুলিশ কমপ্লেন করেননি কেন? যবে ফাদার হন্তদন্ত হয়ে কিছু একটা বলতেই যাবে তবে তার আগেই আনন্দ বলে আমার লোক পুলিশ পেট্রোলিং এর সময় চোরকে ধরে ফেলেছে, এখন আমাদের একটু চার্চের ভিতরে ইনকোয়ারি করতে হবে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। থমাস আমতা আমতা করে বলে চোর ধরা পড়েছে আর আমিও আমার জিনিস পেয়ে গেছি, এখন আমার কিছু প্রয়োজন নেই। কিন্তু আনন্দ বলে অফিসিয়াল কাজের জন্য তো একটু তল্লাশি করতেই হবে, তাই আপনি আমাদের সাথে কোঅপারেট করুন। এই কথা বলে আনন্দরা চার্চের ভিতরে তল্লাশি শুরু করে। এবার সেখান থেকে কিছু ফিঙ্গারপ্রিন্ট, চুল এবং স্কিন টিস্যু উদ্ধার করা হয়। এই পুরো সময় ফাদার থমাসকে অনেক বেশি নার্ভাস ও ভীত দেখাচ্ছিল। যাক আনন্দ সেখান থেকে সেই পরীক্ষা করে দেখে যে এই সব কিছুর সাথে লাভলির ডিএনএ ম্যাচ করেছে, তাই তারা এবার শিওর হয়ে যায় যে লাভলির খুনটা চার্চের ভিতরে হয়েছে। আর সে এই সকল প্রমাণ নিয়ে আনন্দ সেদিনই চলে যায় পুলিশ কমিশনারের কাছে। এবার সবটা জানানোর পর পুলিশ কমিশনার নিজেই আনন্দকে কেস রিওপেন করার অনুমতি দিয়ে দেয়। তারপর আনন্দরা ফাদার থমাসকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নিয়ে আসে। এরপর আরো কিছু ইনভেস্টিগেশন করার পর তারা যা খুঁজে পায় তা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। এখন সেটা হচ্ছে লাভলির মৃত্যুর সাথে সায়েদাবান, ফাদার থমাস কেউই জড়িত ছিল না, বরং জড়িত ছিল লাভলির নিজের বোন ব্লেসি। এখানে সিনিয়র এসে আনন্দের কাছে ব্লেসির ব্যাপারে জানতে চাইলে আনন্দ বলে আমরা ঘটনাস্থলে লাভলি ছাড়াও আরো দুটো ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, একটা ছিল মহিলার এবং একটা পুরুষের। আর যেখানে লাভলির লাশ পাওয়া গেছে সেখান থেকে কালার করা হেয়ার স্যাম্পল উদ্ধার করি। পুরো গ্রামে শুধু ব্লেসির চুলেই কালার করা ছিল, কিন্তু তবুও আমরা পুরোপুরি শিওর হওয়ার জন্য লাভলির ঘর ও চার্চ তল্লাশি চালাই। এরপর প্রমাণ সংগ্রহ করে ব্লেসিকে অ্যারেস্ট করি।
ব্লেসি ও ফাদার থমাসের স্টেটমেন্ট থেকে জানা যায় ঘটনার আগের দিন রাতে চার্চে ফাদার থমাসের বোনের ছেলে ড্যানি বেড়াতে এসেছিল। ড্যানি আসলে ব্যাঙ্গালোরে পড়াশোনা করত এবং সে এখানেই প্রায় আসা যাওয়া করত, যার দরুন ব্লেসির সাথে তার একটা অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। আর এই ঘটনার দিন সকালে থমাস বিশপের ঘরে মিটিংয়ে চলে গেলে ড্যানি ব্লেসিকে নিয়ে চার্চে ঢোকে একান্ত সময় কাটানোর জন্য। আর লাভলি হল থেকে টিকিট নিয়ে চার্চে গেলে তাদেরকে হাতে নাতে ধরে ফেলে। এবার ব্লেসি লাভলিকে অনেক বোঝানোর চেষ্টা করে যাতে সে এই কথা বাসায় কাউকে না জানায়, কিন্তু লাভলি বারবার বলছিল যে সে তার বাবাকে সব বলে দেবে। তখনই সেখানে পোস্টম্যানকে আসতে দেখে ড্যানি লাভলিকে টেনে ভিতরে নিয়ে যায়। এরপর লাভলি যাতে চিৎকার করতে না পারে তাই সে তার মুখ চেপে ধরে। এর ফলে ভুলবশত লাভলি শ্বাসরোধ হয়ে সেখানে মারা যায়। এদিকে পোস্টম্যান যাওয়ার পর ব্লেসি এসে দেখে যে লাভলিকে ড্যানি মেরে ফেলেছে। এই দৃশ্য দেখে সে কি করবে তা বুঝতে না পেরে ড্যানির সাথে মিলে লাশটাকে কিচেনে লুকিয়ে রাখে এবং রাতে সবাই ঘুমানোর পর ড্যানির সাথে গিয়ে লাশটা কুয়োতে ফেলে আসে। মূলত ব্লেসি যাওয়ার সময় সায়দামানের লুঙ্গিটা তার উঠান থেকে তুলে নিয়ে গিয়েছিল। এই সব কথা শুনে কমিশনার আনন্দকে বলে বিষয়টা এখন জানাজানি হলে চার্চের লোকেরা ঝামেলা করবে, তাই গোপনে ড্যানিকে গ্রেফতারের ব্যবস্থা করো। এই কথা শুনে ফাদার থমাস নিজেই ড্যানিকে ডেকে পুলিশের হাতে তুলে দেয় এবং পরের দিন ড্যানিকে কোর্টে তোলার ব্যবস্থা করা হয়। আনন্দ সারা রাত পুলিশ স্টেশনে বসে ড্যানিকে পাহারা দেয় যাতে কোনো রকমের ঝামেলা না হয়। এরপর সকালে কমিশনার তাকে কল করে বলে চার্চের লোকেরা ড্যানির গ্রেফতারের খবর পেয়ে আদালতের সামনে ঝামেলা করছে, তবে আমি আমার ফোর্সকে অলরেডি সেখানে পাঠিয়ে দিয়েছি আর তোমরা শুধু সাবধানে ড্যানিকে নিয়ে আদালতে হাজির করো। এই সব শুনে ড্যানিকে নিয়ে সে আদালতে যাওয়ার জন্য রওনা হয়, কিন্তু আদালতে ঢোকার আগেই ড্যানি হঠাৎ পুলিশকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এই কাহিনীতে আনন্দরাও তার পিছনে আপ্রাণ ছুটতে থাকে। এভাবে পালাতে পালাতে ড্যানি একটা অটোতে এসে লুকিয়ে পড়ে। এরপর আনন্দ তাকে ধরতে গেলে ড্যানি দৌড়ে ট্রেন লাইনের সামনে চলে আসে, আর তখনই একটি ট্রেন এসে পড়লে ট্রেনের ধাক্কায় মুহূর্তে ড্যানির শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। ব্যাপারটা খুব গুরুতর হওয়ায় আনন্দ সহ ডিউটিরত 4 পুলিশ অফিসারকে এই কেসের রায় না আসা পর্যন্ত সাসপেন্ড করা হয়। আর এটাই ছিল লাভলি মাথান কেসের রহস্য ও আনন্দের মতন সৎ পুলিশ অফিসারের সাসপেন্ড হওয়ার কাহিনী। এরপর সিন প্রেজেন্টে চলে আসলে স্টেশনের বাইরে অপেক্ষারত আনন্দের হঠাৎ কমিশনারের ডাক পড়ে। আনন্দকে কমিশনার রাজগোপাল বলে আনন্দ সহ বাকি 4 জনকে কেসের রায় হওয়ার আগেই সাসপেনশন থেকে ওঠাতে তার অনেক কষ্ট হয়েছে, কিন্তু রাজগোপাল তাকে শুধু শুধু ডাকেনি। আনন্দকে 6 বছর আগের একটা আনসলভ কেসে তদন্ত করতে হবে। এখন যদি সে এটা সলভ করতে পারে তাহলে সে তার হারানো সম্মান ফিরে পাবে। এবার কমিশনার আনন্দকে কেসের ফাইল দিয়ে বলে এটা একটা মার্ডার কেস। কোট্টায়ামের চিরুভালি গ্রামে 6 বছর আগে শ্রীদেবী নামের একটা মেয়ে খুন হয়েছিল। পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ সহ অনেক লোক এই কেস সলভ করার চেষ্টা করেছে, তবে খুনি ধরা তো দূরেই থাক, কোনো ক্লুই তারা খুঁজে বের করতে পারেনি। এখন যদি তুমি এই কেসটা সলভ করতে পারো তাহলে তো ভালোই, আর না পারলেও তাতেও কোনো সমস্যা নেই, কারণ এই কেসটা এমনিতেই কিছুদিন পর ক্লোজ হয়ে যাবে। কমিশনার আনন্দকে কোনো অ্যাকশন না নিয়ে নর্মাল ইনভেস্টিগেশন চালাতে বলে, আর এই কেস সলভ হলে আনন্দ আবারও তার পুরাতন রিপুটেশনে ফিরে পাবে। যাই হোক, আনন্দ এরপর তার টিমের সাথে দেখা করে সবটা খুলে বলে। যেহেতু কেস সলভ না করতে পারলেও তাদের ক্ষতি নেই, তাই সকলে আনন্দের সাথে যেতে রাজি হয়। শুধুমাত্র একজন বলে এই কেস সিবিআই ক্রাইম ব্রাঞ্চের লোকরাও সলভ করতে পারেনি, আর আমরা কি করে পারবো, নিশ্চয়ই এখানে কোনো ঘাপলা রয়েছে, তাই সে এই কেসে তাদের সাথে যাবে না। তখন আনন্দ বলে যে ঠিক আছে, তুমি না গেলে সেটা কমিশনারকেই জানাও। এর পরের দিন সকালেই তারা 4 জন চিল্লুভারি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে চিরুভাল্লি গ্রামের প্রধান পাওয়াল গ্রামের লোকজনদেরকে ডেকে বলে 6 বছর আগে শ্রীদেবীর কেস সলভ করার নাম করে পুলিশ নিরীহ গ্রামবাসীর উপরে শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়েছে। এবারও তারা তদন্ত করার জন্য আবারও গোপন টিম পাঠিয়েছে, তাই এবার এমন অন্যায় আর মেনে নেওয়া হবে না। এদিকে আনন্দরা গ্রামে পৌঁছে পাওলের বক্তৃতা শুনে বেশ অবাক হয়। এরপর স্টেজে সেখানে এক সম্মানিত ব্যক্তি সাদানন্দান বক্তৃতা দিতে আসে। সাদানন্দান তখন বলে এখানে পুলিশ নয়, বরং কিছু ক্রিমিনাল পাঠানো হয়েছে যারা কেস সলভ করার নাম করে 5 বছর আগে নিরীহ এক ছেলেকে ট্রেনের নিচে ফেলে হত্যা করেছিল। এই সব কথা শুনে আনন্দের এবার বেশ রাগ হয়, তবে সে কিছু না বলেই এক রিটায়ার্ড অফিসার রাবেন্দ্রর বাড়িতে চলে আসে। আনন্দ তাকে জিজ্ঞেস করে আমরা এখানে আসার আগেই এই খবর সবাই পেয়ে গেল কি করে? তখন রবীন্দ্র বলে এই গ্রামের প্রধানের অনেক উপর মহলে হাত আছে, তাছাড়াও গ্রামবাসীরও দোষ নেই, কেননা 6 বছর আগে পুলিশ আসলেই এই গ্রামের সবার উপরে অনেক টর্চার চালিয়েছে। আমি নিজেও পুলিশে থাকায় তারা আমাকে শত্রু মনে করত। এভাবে অনেক সময় লেগে গেছে এসব ঠিক হতে, কিন্তু আমার যতটুকু সম্ভব আমি তোমাদের সাহায্য করব।
রাবেন্দ্রা সেখানে আনন্দের থাকা খাওয়ার ব্যবস্থা করে। এদিকে গ্রামবাসী যখন জানতে পারে যে রাবেন্দ্রা পুলিশের লোককে সাহায্য করছে, তখন তারা তার উপরে ক্ষিপ্ত হয়ে বাড়িতে আসে। এক কথায় দুই কথায় রাবেন্দ্রার সাথে প্রধানের ঝামেলা লেগে যায়। তবে আনন্দ পরিস্থিতি সামলে দিয়ে বলে, আমরা এখানে এসেছি একটা সাধারণ ইনভেস্টিগেশন করতে, আর এটা শেষ হলে আমরা চলে যাব। আমি কথা দিচ্ছি আপনাদের গ্রামে এবার আগের মতন আর কোনো পরিস্থিতি হবে না। এই সব শুনে গ্রামবাসী শান্ত হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু একটা ছেলে তখনও দূর থেকে আনন্দকে রাগী চোখে দেখতে থাকে। আনন্দ এই ব্যাপারটা রাবেন্দ্রের কাছে জিজ্ঞেস করলে সে জানায় ওই ছেলের বাবার নাম গবিন, যে কিনা পুলিশের অত্যাচারে ভয়ে আত্মহত্যা করেছিল। তাই এই ছেলে পুলিশকে দু চোখেও সহ্য করতে পারে না। এরপর আনন্দ শ্রীদেবীর পরিবারের কথা জিজ্ঞেস করলে রাবেন্দ্র বলে শ্রীদেবীর পরিবার বলতে শুধু তার মাই ছিল। তার মা কলেজে থাকতে এক ধনী ছেলের সাথে সম্পর্কে জড়ায়। এরপর সে প্রেগনেন্ট হয়ে গেলে সেই ছেলে তাকে ধোকা দেয়। কিন্তু তার মা রাবাম্মার কাজিন পরিময় সবকিছু জেনে শুনে তাকে বিয়ে করেছিল। তবে এর কিছু বছর যেতে না যেতে রাবাম্বা এবং শ্রীদেবীর উপরে সে অত্যাচার চালাতে শুরু করে, যার ফলে তার মা গ্রাম প্রধান ও পুলিশের সাহায্যে পরিয়ামকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর থেকে রাবাম্মা সেলাইয়ের কাজ করে শ্রীদেবীকে বড় করতে শুরু করে। শ্রীদেবী ছিল খুব সহজ সরল একটা সুন্দর মেয়ে। সে বই ম্যাগাজিন পড়তে খুব ভালোবাসতো। শ্রীদেবী দেখতে সুন্দর হওয়ায় তার পিছনে অনেক ছেলে লাইন মারত। তবে সুধাকরণের দোকানে কাজ করা সেতু নামের এক ছেলে শ্রীদেবীকে সত্যিই ভালোবাসত। সেতু শ্রীদেবীকে নিজের ভালোবাসার কথা জানালে শ্রীদেবী তাকে মানা করে দেয়, কেননা সে তার মায়ের মতন একই ভুল করতে চায় না। এদিকে শ্রীদেবীর বান্ধবীরাও জানিয়েছে যে সে সবসময় এই প্রেম ভালোবাসা থেকে দূরে থাকত। কিন্তু এক রাতে তার মা তাকে বকাবকি করলে মায়ের উপরে অভিমান করে শ্রীদেবী একটা চিঠি লিখে ঘর থেকে বেরিয়ে যায়। আর তারপরের দিনই রাবার ক্ষেতের মাঝে শ্রীদেবীর লাশ পাওয়া গিয়েছিল। এই লাশ সবার প্রথম গোবিন্দ দেখেছিল। তাই পুলিশ তাকে এত অত্যাচার করেছে যে সে শেষমেশ আত্মহত্যা করে নিয়েছে। পুলিশ অনেক চেষ্টা করেও কোনো ক্লু না পেয়ে যাকে সন্দেহ হতো তাকে নিয়ে টর্চার চালাতো। কিন্তু শ্রীদেবীর পোস্টমর্টম রিপোর্ট দেখে তারা আরো শকড হয়, কেননা সে ছিল 3 মাসের গর্ভবতী। এরপর ক্রাইম ব্রাঞ্চের লোকেরা পারামগুদান নামের এক লোককে সাসপেক্ট হিসেবে অ্যারেস্ট করে। পারামগুদান সবসময় মেয়েদের উপরে খারাপ নজর দিত, এমনকি সে তাকেও খারাপ নজরে দেখত। তবে তদন্তে জানা যায় যে সে খুনের দিনে রাবার বাগানে যায়নি। তাছাড়াও তার ফার্টিলিটি টেস্ট করে জানা যায় যে সে কখনো বাবা হতে পারবে না। তার মানে সে এখানে খুনি নয়। আনন্দ তখন রাবেন্দ্রাকে জিজ্ঞেস করে যে তোমার কি মনে হয় আমরা এই কেস নিয়ে চেষ্টা করা উচিত হবে কি হবে না? তখন সে বলে এই সিদ্ধান্তটা তোমারই, দেখো তুমি যেটা ভালো মনে করো। এই সব কথা শুনে আনন্দ বলে ওঠে আমি এর একটা শেষ চেষ্টা করেই দেখব। দেখতে দেখতে 2 দিন পার হয়ে যায়, কিন্তু আনন্দ তেমন কিছু খুঁজে পায় না। খাবার সময় আনন্দের জুনিয়র বলে সে যদি আরো ইনভেস্টিগেশন করতে চায় তাহলে সে আরো বাজার করবে, কারণ তাদের খাবার প্রায় শেষ হয়ে এসেছে। এটা শুনে সে তাকে বলে 5 দিনের বাজার করতে, আর এই 5 দিনে কেস সলভ না হলে তারা এখান থেকে চলে যাবে। পরের দিন আনন্দ শ্রীদেবীদের বাড়িতে যায় ইনভেস্টিগেশন করতে। শ্রীদেবীর ঘরে তল্লাশি করে তারা কিছু ম্যাগাজিন খুঁজে পায়। আনন্দ সেগুলো নিয়ে আসে ইনভেস্টিগেশনের জন্য, আর সেই ম্যাগাজিনের মধ্যেই তারা একটা চিঠি খুঁজে পায়, যেটা লেখা সন্দেশ নামের এক মেয়ের কাছ থেকে এসেছিল। আনন্দরা লেখার সাথে দেখা করলে লেখা বলে সে তো তখন তার ভাইয়ের সাথে কল্যাণে থাকতো, তাই মাঝে মাঝেই শ্রীদেবীর সাথে তার চিঠি আদান প্রদান হতো। তার ভাইয়ের কোম্পানিতে আগুন লাগার ফলে তার ভাই আগুনে পুড়ে মারা যায়। এরপর লেখা আবারও গ্রামেই ফিরে আসে। আনন্দ তখন তাকে জিজ্ঞেস করে শ্রীদেবী তার চিঠিতে কখনো কোনো প্রেমিক বা ছেলের কথা বলেছিল কিনা। লেখা জানায় না, এমন কিছু সে কখনো লেখেনি। সে সবসময় গ্রামের নানা ঘটনা সম্বন্ধে চিঠিতে লিখত। তবে সে একদিন বলেছিল যে সে হিন্দি টাইপিং শিখতে চায়, যাতে সে কেরালার বাইরেও সহজে চাকরি করতে পারে। তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে ও কেন কেরালার বাইরে যেতে চায়, কিন্তু শ্রীদেবী তার কোনো জবাব দেয়নি। এবার চা খেতে খেতে আনন্দ সেনাকে বলে শ্রীদেবীর প্রেমিক নিশ্চয়ই কেরালার বাইরে থাকতো, আর শ্রীদেবী হয়তো সেদিন রাতে তার প্রেমিকের কাছে যাওয়ার জন্য বের হয়েছিল। তাই আমাদের এখন এটা বের করতে হবে যে 1998 সালে গ্রামে কে কে কেরালার বাইরে থাকতো, তাহলে হয়তো আমরা কোনো একটা লিড খুঁজে পাবো। এরপর আনন্দরা চার দোকান থেকে সোজা পঞ্চায়েত প্রধানের অফিসে চলে আসে। প্রধান তাকে বলে 1993 সাল থেকে এখন পর্যন্ত কে কে গ্রামের বাইরে গেছে বা গ্রামের জমি কিনতে চেয়েছে এই সব কিছুর ফাইল আমার কাছে আছে। আপনারা সম্ভবত 1998 এর ফাইলটা চাই, কিন্তু আমরা আপনাকে সেটা দেব না, কারণ পঞ্চায়েত ডিসিশন নিয়েছে যে পুলিশকে তারা কোনো সাহায্য করবে না। এই কথা শুনে সেনা প্রচন্ড রেগে গেলেও আনন্দ তাকে শান্ত করে সেখান থেকে চলে আসে। এরপর রাতে তারা পঞ্চায়েত অফিসের দারোয়ানকে মদ খাইয়ে 1998 সালের ফাইলটা এনে দিতে বলে। এরপর পরের দিন আনন্দ যায় ক্রাইম ব্রাঞ্চের সেই অফিসারের সাথে দেখা করতে।
যে পারামগুদানকে সাসপেক্ট মনে করেছিল। আনান বলে পারামগুদানের ফার্টিলিটি টেস্ট নেগেটিভ আসার কারণে আপনি এই কেস বন্ধ করতে এসেছিলেন, তাই না? অফিসার বলে এটা আসলে সত্য নয়। আমি এরপরেও কিছুদিন ইনভেস্টিগেশন করেছিলাম, যার দরুন আমি জানতে পেরেছিলাম যে শ্রীদেবীর প্রেমিক কেরালার বাইরে থাকে এবং তারা সবসময় চিঠি আদান প্রদান করে। কিন্তু আমি যখন এই ব্যাপারটা পোস্টম্যানকে জিজ্ঞেস করতে যাই তখন জানতে পারি পোস্টম্যান শ্রীদেবীর মৃত্যুর কিছুদিন পরে অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে গেছে, আর এর জন্য আমি সেখান থেকে চলে আসি। এরপর আনান বাসায় ফিরে ম্যাগাজিনের ভিতরে পাওয়া চিঠিটাকে আরো একবার ভালো করে চেক করতে থাকে, আর এইখানে এসে চেক করে দেখতে পায় যে চিঠির ফ্রন্ট পেজে লেখা সতীশ ফ্রম বোম্বে লেখা থাকলেও চিঠির পিছনে হলমার্কে দেখা যায় চিঠিটা পোস্ট করা হয়েছে গুরুগাঁওয়ের হরিয়ানা থেকে। এটা দেখে আনান বুঝতে পারে যে শ্রীদেবীর প্রেমিক 1998 সালে গুরুগাঁও থাকতো। তবুও আনন্দরা লেখার সাথে দেখা করে একবার শিওর হয়ে নেয় যে এই চিঠি লেখা লিখেছে কিনা। তবে লেখা জানায় এটা তার হাতের লেখা নয়। তাই আনন্দের এখন জানতে হবে 1998 সালে কে বা কারা গুরুগাঁও থাকতো, আর এটা জানার জন্য পঞ্চায়েত প্রধানের সেই ফাইলটা দরকার। তারা পঞ্চায়েত অফিসের দারোয়ানকে সেই ফাইল এনে দিতে বললে দারোয়ান এসে জানায় প্রধান পাওয়েল আগেও বুঝতে পেরেছে যে এই ফাইল চুরি হবে, তাই সে ফাইলটা বাড়ি নিয়ে গেছে। এটা শুনে আনন্দরা এবার পাওলোর বাড়ি থেকে ফাইল চুরি করার পরিকল্পনা করে। রাতে পরিকল্পনা মতন 4 জন পাওলোর বাড়ির সামনে গিয়ে হাজির হয়, আর এরপর আনন্দ ভিতরে প্রবেশ করে ফাইলটা হাতে নিতে পাওলো তার গলায় ছুরি ধরে বলে, আমি আগেই বুঝেছিলাম আপনি এখানে আসবেন, কিন্তু আপনি হয়তো জানেন না যে আমি রাতে ঘুমাই না। আনন্দ পাওলোর হাত থেকে ছুরি নিয়ে তার গলায় ধরে বলে, আমি চাইলে এই কাজ সেদিনই করতে পারতাম যেদিন পুলিশের বিরুদ্ধে তুই ভাষণ ঝাড়ছিলি। আমি এই ফাইল নিয়ে যাব, আর যদি কাউকে এই ব্যাপারে কিছু বলিস তাহলে তোর লাশ খুঁজে পাওয়া যাবে না। এই সব কথা শুনে পাওলো ভয় পেয়ে বলে, আমার মেয়ের কসম স্যার, আমি কাউকে কিছু বলবো না। এরপর আনন্দরা ফাইলটা পড়ে জানতে পারে 1998 সালের সাদানন্দের ছেলে বিশু হরিয়ানার একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, আর যেই বছরে শ্রীদেবী মারা গেছে সেই বছরে বিশু চিররুভালি থেকে গুরুগাঁও গিয়েছিল। এখন শুধু তাদের জানতে হবে যে শ্রীদেবীর মৃত্যুর দিন বিশু গুরুগাঁও ছিল কিনা। তাই সে কবিরকে এই ব্যাপারে খোঁজ নিতে বললে কবির এসে জানায় সাদানান চিররুভালির এই গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। তার ছেলে বিশু এখন দুবাই থাকে, তবে সে প্রতি বছরে মহা উৎসবের দিন একবার গ্রামে আসে। সে ওই বছরেও বিষ্ণু মহা উৎসবে গ্রামে এসেছিল। এটা শুনে আনন্দ জিজ্ঞেস করে এই মহা উৎসব কখন হয়। তখন কবির জানায় ফেব্রুয়ারির দিকে। তখন আনন্দ জানায় শ্রীদেবীর মৃত্যু হয়েছিল এই মাসে, আর সে 3 মাসের প্রেগনেন্ট ছিল। তার মানে আমরা ঠিক দিকে আগাচ্ছি। এরপর আনন্দরা সেই পোস্টম্যানের কাছে যায় যে কিনা তখন কোমা থেকে ফিরে এসেছিল, আর পোস্টম্যানকে চিঠিটা দেখালে আনন্দ বুঝতে পারে যে এই খুনের আসল কালপ্রিট আসলে কে। তাই আনন্দ পঞ্চায়েত প্রধানকে ডেকে বলে, আমরা এই কেসটা কাল ক্লোজ করে দিয়ে চলে যাব, তবে যাবার আগে একবার শেষবারের মতন সকল সাসপেক্টকে জিজ্ঞাসাবাদ করতে চাই। তাই কাল একটু কষ্ট করে সবাইকে আপনার অফিসে আসতে বলবেন। এর পরের দিন সকালে সাসপেক্টরা পঞ্চায়েত অফিসে এসে হাজির হয়, যার মধ্যে সাদানন্দাও উপস্থিত ছিল। সাদানন্দ অফিসের বাইরে এসে আনন্দকে শুনিয়ে বলে, আমার সন্ধ্যা 7টায় শো আছে, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। এটা শুনে আনন্দ রাবেন্দ্রাকে বলে, সাদানন্দকে ভিতরে নিয়ে এসো। এরপর আনন্দ তাকে জানায়, আমি সত্যি এই কেসটা সলভ করতে ব্যর্থ হয়েছি, তবে পুরোপুরি ব্যর্থ নই। আমরা ভেবেছিলাম খুনি হয়তো ইয়াং কেউ, কিন্তু খুনির বয়স আসলে 60 বছরের আশেপাশে। এই কথাটা শুনেই সাদানন্দের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তখন আনন্দ জানায়, খুনির একটা ছেলে রয়েছে যে ছিল শ্রীদেবীর প্রেমিক। আমরা তার স্টেটমেন্ট নিয়েছি। আর এটা বলে আনন্দ পাশের টেপ রেকর্ডার অন করলে সেখানে বিশুর আওয়াজ শোনা যায়। এখানে বিশু বলে, আমি শ্রীদেবীকে ছোটবেলা থেকে পছন্দ করতাম, কিন্তু কখনো কথা বলার সাহস পাইনি। 1987 সালে গ্রাম পরিষ্কার করার জন্য ইয়াং ছেলেমেয়েরা একটা কর্মসূচির আয়োজন করেছিল। আমি আর শ্রীদেবী দুজনেই সেখানে অংশগ্রহণ করেছিলাম, আর সেখান থেকে আমাদের প্রেম শুরু হয়। আমি শ্রীদেবীকে বিয়ে করতে চাইতাম, কিন্তু আমি জানতাম আমার পরিবার তাকে মেনে নেবে না। তাই আমি কেরালার বাইরে চাকরি নিই যাতে শ্রীদেবীকে আমি বিয়ে করতে পারি, এবং এরপর থেকেই তার সাথে আমার চিঠির মাধ্যমে যোগাযোগ হতো। কিন্তু গ্রামে আসার 2 মাস পরে আমি জানতে পারি যে শ্রীদেবী গর্ভবতী, তাই আমি তাকে নিয়ে পালানোর পরিকল্পনা করি। এরপর আমি তাকে 20 মে কাল্লুমাল্লা চার্চে আসতে বলেছিলাম, আর সেই মতন আমি সকাল সকাল চিররুভালির বাইরে একটা লজের রুম ভাড়া করি। সেদিন রাতে আমি কাল্লুমারা চার্চের সামনে তার জন্য অপেক্ষা করি, কিন্তু শ্রীদেবী তখনও আসেনি। আর পরবর্তীতে জানতে পারি যে শ্রীদেবী খুন হয়েছে।
আমি তাকে অনেক ভালোবাসতাম, তাই পুলিশকে সবটা খুলে বলতে চেয়েছিলাম আগে, কিন্তু নিজের পরিবারের কথা চিন্তা করে আমি আমার বন্ধুকে ওয়াদা করি যে আমি এই ব্যাপারে কাউকে কিছু বলবো না। এই সব শুনিয়ে আনান সাদানানকে বলে বিশু যা বলছে সবই সত্যি। আসলে পোস্টম্যান চন্দন আমাকে জানিয়েছে যে কিভাবে একটা চিঠি ভুল ঠিকানায় দেওয়ার কারণে বিশুর বাবা সবকিছু জানতে পেরে গিয়েছিল। তার মানে এখানে আমরা বুঝতে পেরেছি শ্রীদেবীর নিচু জাতির মেয়ে হওয়ায় নিজের সম্মান বাঁচাতেই কোনো এক বাবা তার ছেলের রাস্তা থেকে শ্রীদেবীকে সরিয়ে দিয়েছে। এখন এই সব কথা শুনে সাদানানদের গলা শুকিয়ে যায়, তবে আনান তাকে সেখান থেকে চলে যেতে দেয়। তখন সেনা বলে তাকে অ্যারেস্ট করলেন না কেন স্যার? জবাবে সে জানায় আমি শুধু রিপোর্টটা জমা দেব, বাকিটা সিনিয়ররা বুঝে নেবে। এরপর কেস সলভ হওয়ার খবর পেয়ে কমিশনার দ্রুত ওই গ্রামে এসে হাজির হয় অপরাধীকে ধরার জন্য, কিন্তু সেখানে গিয়ে দেখে অপরাধী নিজেই ইতিমধ্যে আত্মহত্যা করে নিয়েছে। আর এখানে সবচাইতে বড় একটা রহস্য উন্মোচন হয়। আসলে এই অপরাধী সাদানান নয়, বরং রাবেন্দ্রা নিজেই। এখানে রাবেন্দ্রার লাশ নামানো হলে তার পকেট থেকে একটা চিঠি পাওয়া যায়। সেখানে রাবেন্দ্রার মৃত্যুর সময় লিখেছে আমি কখনো বুঝতে পারিনি আমি ধরা পড়ব। আর জিজ্ঞাসাবাদের সময় আপনার টিম কখন যে আমার চেহারা পড়ে নিয়েছে আমি নিজেও সেটা বুঝতে পারিনি, কেননা টেপ রেকর্ডারে যেই ভয়েস প্লে করা হচ্ছিল সেটা সাদানানদের ছেলে বিশুর নয়, বরং আমার ছেলে সুদীপের গলা শোনা যাচ্ছিল। আসলে রাবেন্দ্রা একদিন চন্দনের কাছ থেকে জানতে পারে যে তার ছেলে সুদীপের কাছে কেউ একজন অনেক চিঠি পাঠাচ্ছে। রাবেন্দ্রা চিঠিটা দেখতে চাইলে চন্দন চিঠিটা হাতে নেয়। এরপর রাবেন্দ্রা চিঠির উপরে নাম ও ঠিকানা দেখে চিনতে না পারলে সে তার মায়ের লেখা চিঠি বলে চন্দনের কাছ থেকে চিঠিটা রেখে দেয়। এরপর সে বলে পরের দিন এটাকে সে পোস্ট করে দেবে। তবে বাড়িতে গিয়ে চিঠি খুলে দেখে সেখানে শ্রীদেবীর প্রেগনেন্সির কথা লেখা। আর আমি কখনোই এই সম্পর্ক মেনে নিতে পারতাম না, তাই পুলিশের সাহায্যের নাম করে পরবর্তীতে শ্রীদেবীর অ্যাড্রেসে আসা চিঠিগুলো আমি চন্দনের কাছ থেকে নিয়ে পড়তে শুরু করি। আর এভাবেই তাদের পালিয়ে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে আমি জানতে পারি। তাই সেদিন সুযোগ বুঝে আমি শ্রীদেবীকে হত্যা করি। এরপর আমরা আনন্দের স্টেটমেন্ট শুনি, যেখানে সে বলে রাবেন্দ্রা আমাদেরকে পোস্টম্যান চন্দনের ব্যাপারে কিছুই জানায়নি, আমি তার ব্যাপারে জানতে পেরেছিলাম ক্রাইম ব্রাঞ্চের কিষান স্যারের কাছ থেকে। এরপর আমি যখন পঞ্চায়েতের পাউলোর বাসায় ফাইল নিতে যাই তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আমাদের এখানে আসার খবর তাকে কে দিয়েছে। তখন পাউলোর রাবেন্দ্রের নাম বলার পর আমি প্রচন্ড অবাক হয়ে যাই, কিন্তু আমি এই ব্যাপারে নিশ্চিত হই যখন ফাইলের রাবেন্দ্রার ছেলে সুদীপের নাম দেখি। আসলে সুদীপ থাকতো দিল্লিতে, আর দিল্লি থেকে গুরুগাঁও যেতে মাত্র 1 ঘন্টা সময় লাগতো, কিন্তু তবুও আমরা বিশু এবং সুদীপ দুজনকে জিজ্ঞাসাবাদ করি। আর সুদীপের স্টেটমেন্টের পর বুঝতে পারি যে এই কাজ রাবেন্দ্রার। তাই তো সাদানানকে দিয়ে মিথ্যা স্টেটমেন্ট নেওয়ার নাটক সাজায় যাতে রাবেন্দ্রা সেটা বুঝতে পারে। এরপর কেস সলভ হয়ে যাওয়ার কারণে কমিশনার আনন্দ আর তার টিমের উপরে অনেক সন্তুষ্ট হয়, কিন্তু আনন্দ খুব একটা খুশি হয় না, কেন আগের মতন এবারও তারা অপরাধী পর্যন্ত পৌঁছাতে পারলেও তাদের সঠিক শাস্তি সে দিতে পারেনি। তবে তারা এখানেই থেমে থাকবে না, তাই নতুন আশা নিয়ে আর নতুন এক স্বপ্নের সাথে আনন্দ এবং তার টিম আবারও পুলিশে জয়েন করে। আর ঠিক এই সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়।